My name is Ishmael Ahmed Galib. My ID is 222-173-101. My name is Pavel Kusharov. My ID is 222-115-101. This is Raihan, ID 222-166-101, and I am Sabri Hassan, ID 222-076-101. My name is Mohammed bin Farias. My ID is 222-111-101. And my name is Soyed Yasin Abdullah, ID 222-112-101, and we are here at Alim Nuclear Factory for factory visit under the course of Cutting Room Technology, authorized by our Honorable ATR Mohibullah sir. আসসালামু আলাইকুম, আমরা এখন স্টোর সেকশনে আছি। আপনার নামটা? আমার নাম আব্দুল ওয়াদুদ সোহরাব। ধন্যবাদ। আপনি এখানে কোন পজিশনে রয়েছেন? আমি আছি এখানে ফেব্রিক স্টোর ইনচার্জ হিসেবে। স্টোর ইনচার্জ হিসেবে। আচ্ছা, ফেব্রিক স্টোর ইনচার্জ হিসেবে আপনার দায়িত্বটা কি? ফেব্রিক স্টোর ইনচার্জ হিসেবে আমার দায়িত্ব হলো যে এখানে কাটিং থেকে একটা ডিমান্ড করে হয়, প্রথমে ডিমান্ড করে যে আমার এই মাল লাগবে, তারপর আমরা এটা প্ল্যান করি এবং সেটা অনুযায়ী ওই প্ল্যান অনুযায়ী তার সাথে কলার, রিপ, সিঙ্গেল জার্সি অর্থাৎ ম্যাপিং অনুযায়ী যা লাগে সেগুলো আমরা নোট করি। নোট করার পরে আমরা ডাইং সেকশনে আমরা চাই যে এই মালগুলো আমাদেরকে দেন। ডাইং সেকশনে আমার ভাই আছে, একজন হান্নান ভাই আছে ওখানে দায়িত্বশীল, উনি ওটা দেখে ওনার লোকজন দিয়ে গাড়ি দিয়ে মাল পাঠিয়ে দেয়। তারপরে এই মালগুলা আমার স্টোরে ঢুকে সেটা র্যাপিং করা হয়, বোর্ডে এন্ট্রি করা হয়, রেজিস্ট্রি খাতায় এন্ট্রি করা হয়। এখানে একটু থামাতে চাই, স্টোর রুম ইনহাউস মানে ফেব্রিকগুলো ইনহাউস করার সময় কোন প্রক্রিয়া অনুসরণ করে থাকেন? হ্যাঁ, ইনহাউস করার সময় যখন ইনহাউস হয় তখন ওই ট্রলিতে আসে, ট্রলি থেকে এই যে মালটা এখানে নামে, হ্যাঁ নামার পরে এখানে একটা বিল কাট করা হয়, এখানে একটা লোকেশন দেওয়া হয়, এটা রেজিস্ট্রি খাতায় এন্ট্রি করা হয়। তারপরে আবার এখান থেকে নিয়ে রিল্যাক্স করবে, রিল্যাক্স করার পরে লোকেশন মুভমেন্ট করে, ওইটা আমাদের গুমের যে একটা লোকেশন অপশন আছে, ওই গুমের যে অপশনে আমাদের লোকেশনটা দেওয়া হয়, এরকম আর। আচ্ছা, এইভাবে আমরা এটা এই ইনহাউস হওয়ার পরে এই কাজটা করি, তারপরে এই মালটা আবার রিল্যাক্স করি। আচ্ছা, রিল্যাক্সেশনের আগে আপনারা যখন ইনহাউস করতে বলা হয় কোনো রিকুইজিশন পেয়ে থাকেন কিনা? আর রিকুইজিশন পেলে সেটা কি ইমেইল আকারে হয় নাকি ডকুমেন্ট আকারে? ইমেইল আকার হয়। মানে রিকুইজিশন পেয়ে থাকেন আপনারা? হ্যাঁ, আমরা রিকুইজিশনের মেইলটা একটা রিকুইজিশন একটা মেইল আকারে একটা আমরা ডকুমেন্ট পাই, ওটা দিয়ে আমরা কাজ করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি ফ্যাব্রিক ইন্সপেকশন সেকশনে। তো ভাই আপনার নাম এবং পরিচয়টা একটু দিন। আমার নাম মোহাম্মদ ইসফাত জাহান, সবাই আমাদের এক সহকারী ইনচার্জ আলিম লিমিটেড। আচ্ছা, তো আমাদের এই ইন্সপেকশন সেকশনে মূলত উদ্দেশ্যটা কি? আমাদের ইন্সপেকশন সেকশনের উদ্দেশ্য হচ্ছে ফ্যাব্রিকের গুণগত মান নির্ণয় করে তারপরটা হচ্ছে কাটিং এ হ্যান্ডওভার করা। আচ্ছা আচ্ছা, তো আমরা যখন ইন্সপেকশন করছি এটার কোন পদ্ধতিটা অবলম্বন হচ্ছে? আমরা হচ্ছে ফ্যাব্রিক ইন্সপেকশন 4 সিস্টেমে, যা যদি ডিফেক্টের সাইজ 0 থেকে 3 ইঞ্চি হয় সেক্ষেত্রে আমরা ডিফেক্টের মান 1 ধরে
কাউন্ট করি, এবং ডিফেক্টের সাইজ যদি 3 থেকে 6 ইঞ্চি হয় সেক্ষেত্রে আমরা 2 পয়েন্ট কাউন্ট করি, এবং ডিফেক্টের মাপ যদি 6 থেকে 9 ইঞ্চি হয় সেক্ষেত্রে আমরা 3 পয়েন্ট কাউন্ট করি, এবং 9 ইঞ্চি ওভার হলেই এটা আমরা 4 পয়েন্ট হিসাবে গণ্য করি। আচ্ছা, তো এটা দিয়ে কোনো ডিফেক্ট ধরা পড়লে আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো আমাদের যদি ফ্যাব্রিক ইন্সপেকশন সেকশনে কোনো মানে যে ব্যাচে করা হচ্ছে ওই ব্যাচটা যদি আপনার শতাংশ হিসেবে ধরি, কত শতাংশ করা হয়? আমরা প্রত্যেক লট ওয়াইজ বা ব্যাচ ওয়াইজ আমরা 10% ফ্যাব্রিক ইনস্পেকশন করি। আচ্ছা, যদি বাইরের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা 100% ইনস্পেকশন করি, এবং যদি 10% ফ্যাব্রিক ইনস্পেকশনে যদি কাপড়টা ফেল হয় অর্থাৎ গ্রেডিং এ ফেল হয় সেক্ষেত্রে আমরা 20% ইনস্পেকশন করি। ও তার মানে বাইরের রিকোয়ারমেন্ট এখানের মধ্যে কাজ দিচ্ছে। যদি 20% ফেল করে সেক্ষেত্রে আমরা 100% ফ্যাব্রিক ইনস্পেকশন পুরোটাই করা হয়। আচ্ছা, তো এখন আমাদের এই ফ্যাব্রিক ইন্সপেকশন সেকশনের মানে শেষ হওয়ার পর এটা মূলত কোথায় যাচ্ছে? আমাদের ফ্যাব্রিক ইনস্পেকশন শেষ হওয়ার পরে যদি ফ্যাব্রিকটা পাস হয়, যদি টোটাল কোয়ালিটি ওকে থাকে সেক্ষেত্রে আমরা ফিনিশ ফ্যাব্রিক স্টোরে আর পাঠাই দিই। আচ্ছা, স্টোর চলে যাচ্ছে কাটিং ডেলিভারি জন্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি ফেব্রিক রিল্যাক্সেশন ডিপার্টমেন্টে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নওশাদ মুন্সি। আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে কি পোস্টে আছেন? রিল্যাক্স মেশিন অপারেটর। আচ্ছা, আমাকে যদি একটু বলতেন আপনার এখানে ফেব্রিক রিল্যাক্সেশন করতে কতটুকু সময় প্রয়োজন হয় বা কতক্ষণ লাগে? আসলে এটা তো আমরা ব্যাচ টু ব্যাচ রিল্যাক্স করি, একটা ব্যাচে দেখা যায় 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে। আর এই কাজটা আপনি কিভাবে করে থাকেন? কাজটা আমরা করি, প্রথমে র্যাক থেকে মালটা নিয়ে আসি, মালটা আনার পরে গাড়িতে, আমাদের গাড়ি আছে, গাড়িতে নিয়ে আসার পরে মালটা আওলা ঝাওলা থাকে, ওইটা আমাদের মেশিনের টেম্পারেচার, তারপরে মেশিন স্পিড, এগুলা মেনটেন করে আমরা এগুলোটা রিল্যাক্সেশন করি। স্টিম এগুলা মানে কোন ফেব্রিকে কোন ডাইং তারপরে স্টিম লাগবে সেটা আমরা অনুযায়ী ওইটা দিয়েই কাপড়টা প্রসেসিং করে রিল্যাক্সেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। He's a freaking badass. Rest in peace. আমরা আছি এখন শেডিং এবং শ্রিঙ্কেজ টেস্ট সেকশনে। আসসালামু আলাইকুম, আপনার নামটি একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আমিন। আপনি এখানে কোন, আপনার ডেজিগনেশনটি একটু বলবেন? আমি এখানে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে সিঙ্গার। আচ্ছা, শ্রিঙ্কেজ এবং শেডিং টেস্টটি আপনারা কিভাবে করে থাকেন সাধারণত, কি কি প্রক্রিয়া অনুসরণ করেন? সিঙ্কেজ টেস্টের জন্য আমাদের ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়, এবং ওয়াশিং মেশিনের সাথে আমার একটা স্যাম্পল প্রিপারেশন করতে হয়। স্যাম্পল প্রিপারেশন করে মেজারমেন্ট নিতে হয়। একটা মেজারমেন্ট থাকে বিফোর ওয়াশ মেজারমেন্ট, আর একটা মেজারমেন্ট থাকে আফটার ওয়াশ মেজারমেন্ট। এই দুটা কম্পারিজন করে কত পার্সেন্ট সিঙ্কেজ হবে এটা বের করা হয়। এই হচ্ছে সিঙ্কেজ টেস্ট। আচ্ছা, আর শ্রিঙ্কেজ টেস্ট এবং শেডিং টেস্ট করার পরে আপনারা সাধারণত রিপোর্টটা কিভাবে প্রস্তুত করে থাকেন? সিঙ্কেজ টেস্টের রিপোর্ট আলাদাভাবে করা হয়, এবং শেডিং টেস্টের রিপোর্টও আলাদাভাবে করা হয়। সিঙ্কেজ টেস্টের জন্য আমাদের একটা ফরম্যাট আছে, বিফোর ওয়াশ কত মেজারমেন্ট ছিল, আফটার ওয়াশ কত মেজারমেন্ট হয়েছে, এভাবে লিখে কত ডিফারেন্স হয়েছে তারপর পার্সেন্টেজে প্রকাশ করে রিপোর্ট তৈরি করা হয়। শেডিং টেস্টের জন্য যখন আমি ইন্সপেক্টর এই মেশিন থেকে ইনপুট দিয়ে, ডাটা ইনপুট দিয়ে একটা রিপোর্ট আকারে মেশিন থেকেই
কম্পিউটারে একটা রিপোর্ট আকারে তৈরি করে সেই প্রিন্ট আকারে আর কি রিপোর্ট করা হয়। ওইখানে কোনো ম্যানুয়াল কোনো কাজ নেই, সব ইন্সপেক্টর ফটোমের অটোমেটেড সব হয়ে যায়। এটা সব রিপোর্ট তৈরি করে। ওখানে কোনো ম্যানুয়াল নেই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ক্যাট সেকশনে। স্যারের কাছে আগে পরিচয়টা জেনে নেব। স্যার, আপনার পরিচয়টা যদি দিতেন। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র প্যাটার্ন টেকনিক্যাল মাস্টার। জি স্যার। স্যার, আপনারা ক্যাট সেকশনে কোন সফটওয়্যার ব্যবহার করেন? আমরা ব্যবহার করি জেমিনি। জি স্যার। আপনারা ক্যাট সেকশনে কোন মেশিনটি ব্যবহার করছেন? সফটওয়্যার হচ্ছে জেমিনি আর কাটার মেশিন হচ্ছে আমরা জিনডেক্স। আচ্ছা, আপনাদের ক্যাট সেকশনে কাজ করার পদ্ধতিটা যদি একটু বলতেন। কাজ করার পদ্ধতি দেখা যাচ্ছে যে ফার্স্টে টেক প্যান্টটা দেয় বাইরের কাছ থেকে। এই আটক দেখে মেজারমেন্ট চার্ট আছে, ওই অনুসারে আমরা এখানে প্যাটার্ন তৈরি করি। জি। প্যাটার্ন তৈরি করার পরে ফার্স্ট প্যাটার্ন যে সাইজ বাইরে চাই সেই সাইজ অনুসারে আমরা প্যাটার্ন তৈরি করি। ওই সাইজ অনুসারে আমরা জিনডেক্সে ওটা কাটিং করি, করার পর দেন আমরা কাটিং এর প্রসেস করি। যে ফেব্রিকের বাইরে যেটা ফেব্রিক চাই সেই অনুসারে সেই ফেব্রিকের উপরে আমরা স্যাম্পল তৈরি করি। স্যাম্পল তৈরি করার পর দেন বাইরের কাছে প্রেজেন্টেশন করি। বাইরে ওখানে ফিটিং করে, যদি ওটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিটিং এর ক্ষেত্রে মেজারমেন্ট যদি চেঞ্জ করা লাগে বাইরে আবার চেঞ্জ করে আবার এবার স্যাম্পল চাই। এই হচ্ছে প্রসেস। আপনাকে ধন্যবাদ। আমরা এখন আছি ক্যাট সেকশনের মার্কেট ডিপার্টমেন্টে। আচ্ছা ভাইয়া, এখানে আপনার পজিশনটা কি এবং আপনার নামটা কি? ভাইয়া, আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন কাদের। আমি এখানে জুনিয়র ক্যাড অফিসার হিসেবে কাজ করছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে মার্কার চেকিং কেন করা হয়? মার্কার চেকিং কেন করা হয়? মার্কার চেকিং করার মূল কারণ হচ্ছে মার্কার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সমস্যা, এই জন্য মার্কার মূলত চেক করা হয়। আচ্ছা, আপনার তারপর হচ্ছে মার্কার মেকিং কিভাবে করা হয়, প্রসেসটা সম্পর্কে জানতে। মার্কার মেকিং, মার্কার আমরা যখন মূলত মার্কার করি, মার্কার করার আগে আমরা প্যাটার্ন মাস্টারের কাছ থেকে প্যাটার্ন সংগ্রহ করি। প্যাটার্ন ঠিক আছে নাকি প্যাটার্ন চেক করার পরে আমরা মূলত মার্কার শুরু করি। এখন মার্কার চেক করার মেন কারণ হচ্ছে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, সঠিক নিয়মে সঠিকভাবে মানে মার্কার আমরা কাটিং এ ডেলিভারি দিতে পারি, সেই জন্য মূলত মার্কার চেক করা হয়। ধন্যবাদ। ওকে।
আমরা এখন আছি স্প্রেডিং সেকশনে। ভাইয়া আপনার নামটা? আমার নাম হচ্ছে শাহিনুর ইসলাম। আচ্ছা, আপনার এখানে কি কাজ করেন? আমরা এই যে কাটিং সেকশনে মাল কাটিং করি, যেগুলো ফ্লাই দেয় এগুলো অ্যাকচুয়ালি হলে আমাদের একটা টার্গেট থাকে, মেশিনে অটো অ্যাকচুয়ালি টার্গেট দিয়ে রাখি, অ্যাকচুয়ালি হওয়ার পরে মেশিনটা অটোমেটিক থেমে যায়। আচ্ছা, আর আপনার সেটিং করার সময় তখন প্রত্যেকটা লেতে কতগুলো লেয়ার দেন? একটা লেতে হাতে টার্গেট থাকে 100 দিতে হবে, 100 দিতে সময় 1 ঘন্টা লাগতে পারে। আবার কতগুলো টার্গেট থাকে 150 সময় একটু বেশি লাগে। ওই অটোমেটিক যখন 150 টার্গেট দিয়ে রাখি তখন 150 হলে মেশিনটা অটোমেটিক থেমে থাকে, তখন আমরা বুঝি যে 150 হয়েছে। স্প্রেডিং করার সময় আপনারা কি কি সতর্কতা অবলম্বন করেন? স্প্রেডিং করার সময় আমাদের যে মেশিন আছে, একটা হেল্পার আছে, ইমার্জেন্সি আছে, মানে রাইস মার্কে যে দাগ আছে, দাগগুলোর মানে ভেতরে কেউ থাকলে ওই মেশিনে ধাক্কা লাগতে পারে। আর কারণে আমাদের ইমার্জেন্সি আছে, ওই ইমার্জেন্সির সাথে মানুষের শরীরে টাচ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মেশিন, তাতে মানে দুর্ঘটনা সব থাকার সম্ভব কম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি মার্কেট প্লেসমেন্ট সেকশনে। আপনার পরিচয় এবং আপনার ডেজিগনেশনটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনি অটো কাটার অপারেটর। আচ্ছা, তো আপনি কিভাবে মার্কেটটা করে থাকেন? আমরা মার্কারটা করে থাকি মূলত আমাদেরকে একটা মিনি মার্কার দেওয়া হয়, এই মিনি মার্কারটা শেয়ারের মাধ্যমে আমরা ক্যাশ থেকে নেওয়া হয়। আচ্ছা, তো মার্কার প্লেসমেন্টের পর আপনি সেটা কিভাবে ইন্সপেকশন করে থাকেন? মার্কারটা নেওয়ার পরে আমাদের একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা মার্কারটা ইন্সপেকশন করি এবং এখানে দাওয়া দেওয়া থাকে, দাওয়া লেন্থ রেশু এগুলো দেখে আমরা মানে মার্কার ইন্সপেকশনের পর যদি কোনো ভুল ত্রুটি হয় তো সেটা আপনি কিভাবে সংশোধন করে থাকেন? আমরা মার্কারটা সেটিং করার পরে চেক করে দেখি যে রেশু এবং মানে যে উইচের উপরে অর্থাৎ যে দায়ের উপরে আমাদেরকে মার্কার দেওয়া হয়, জি জি, এই মার্কারে অনেক সময় যদি ফেব্রিক কম বেশি থাকে, আচ্ছা সেক্ষেত্রে আমরা চেক দিয়ে দেখে যদি কম হয়, আমাদের যে উইক থাকে ওই উইকের সাথে যদি কম হয় সেক্ষেত্রে আমরা এটা হলো ইনচার্জকে ইনফর্ম করি, ইনচার্জকে ইনফর্ম করার পরে আমরা মার্কারটা নতুন করে আবার করে নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আর যদি মার্কারে ভুল হয়, অনেক সময় ভুল হয়, তখন আমরা সেটাকে আবার ক্যাট থেকে পুনরায় ঠিক করে নিয়ে এসে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি এবং আপনার এই কাটিং সেকশনের ডেজিগনেশনটি একটু বলবেন। আমি মোহাম্মদ বারউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাটিং। ধন্যবাদ। কাটিং এর সময় মূলত আপনারা কোন মেশিন ব্যবহার করে থাকেন? কাটিং এর সময় আমরা হলো অটো কাটিং, প্লাস হলো আমরা স্প্রেডিং এর সময় হলো স্প্রেডিং মর্গান, দুটোই আমরা ইউজ করি। আচ্ছা, আর কাটিং এর সময় দেখা যায় যে মার্কার ডিসপ্লেস হয়ে যেতে পারে, মার্কার ডিসপ্লেস হয়ে গেলে আপনারা কি করে থাকেন? মার্কার যদি আপনার ডিসপ্লেস হয়ে যায় তাহলে আমরা আবার রিভাইসে মার্কারটা নতুন করে তারপর আমরা আবার নিয়ে তারপর আবার নতুন করে আমরা সাজাই, তারপর ছাড়ি আবার।
আচ্ছা, যদি দেখেন যে মার্কারও ঠিকঠাক হলো, কাটিংও ঠিকঠাক হলো, কিন্তু ফেব্রিকে ড্যামেজ দেখা দিল, সেই ফেব্রিক ড্যামেজটা কিভাবে ঠিক করে থাকেন আপনারা? ফেব্রিক ড্যামেজটা আমরা আমাদের কোয়ালিটি টিম আছে, কোয়ালিটি টিম প্রতিটা লে কাটিং হওয়ার পরে ওরা কাটিং এর পার্ট বাই পার্ট চেক করে, তারপরে পরে যদি এরকম মনে হয় তাহলে ওটা আমরা কারেকশন করে নতুন করে কেটে দেই। নয়তো যদি আমরা শেপ দেওয়া হ্যান্ড কাটিং মেশিন দিয়ে শেপ দেওয়া চলে তাহলে আমরা হ্যান্ড কাটিং মেশিন দিয়ে কোয়ালিটি টিম এবং কাটিং টিম একত্রিত হয়ে আমরা সমাধান দিয়ে দিই। কিন্তু দেখা গেল যারা কাটিং করে, কাটিং ওয়ার্কার যারা আছেন, তাদের নিরাপত্তার জন্য আপনাদের ব্যবস্থা কি রয়েছে? আচ্ছা, নিরাপত্তার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ সেফটি আমরা ইউজ করি, ঠিক আছে। যেমন আমরা হ্যান্ড কাটিং যে মেশিন কাটে সেটার ক্ষেত্রে আমাদের হ্যান্ড গ্লোভস ইউজ হয়। তারপর অটো কাটিং এর ক্ষেত্রে আমাদের এরকম সেফটি আছে, হলো এটা ইয়ে আছে প্রসেস আছে, ওটার মধ্যে আমি টোয়া লাগিয়ে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ইমার্জেন্সি যেটাকে বলা হয়, এটা সেফটি প্রত্যেকটা মেশিনে 4টা-5টা করে সেফটি দেওয়া আছে। আচ্ছা, অটো মেশিনে তাহলে যদি আঙুল বা শরীর স্পর্শ আসে তাহলে অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওটা আমরা ইমার্জেন্সি দেওয়া আছে প্রত্যেকটা মেশিনে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন আছি নাম্বারিং সেকশনে। আপনার নাম এবং পরিচয়টা যদি দিন। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, কাটিং ইনচার্জ। আচ্ছা, আপনারা যে এখানে নাম্বারিং করেন, নাম্বারিং করার উদ্দেশ্যটা কি যদি আমাকে বলেন, মানে কেন করা হয় এটা? নাম্বারিংটা মূলত আমরা করি এই জন্য যে আমাদের একটা কাটিং যেন আরেকটা কাটিং এর সাথে নাম যায়, এবং আমাদের যে শেড প্রবলেমটা আছে এই শেড প্রবলেম যেন না হয়। শেডিং হলে আমাদের মালের কোয়ালিটি, যে আমরা যে এখান থেকে যে গার্মেন্টস গুলো তৈরি করে গার্মেন্টস গুলোর কোয়ালিটি ঠিক থাকে না, যার জন্য আমরা এটা নাম্বারিং করি। আচ্ছা, নাম্বারিং করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আপনি এটা কিভাবে সংশোধন করে থাকেন? নাম্বারিং করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ওটা আমরা সঙ্গে ওখানে স্টপ করি, স্টপ করে আবার প্রথম থেকে আমরা ওই নাম্বারগুলো তুলে ফেলি, তুলে আবার নতুন করে নাম্বারিং করি। আচ্ছা, তো নাম্বারিং করার ক্ষেত্রে আপনারা কি ধরনের স্টিকার বা কোনো রং ব্যবহার করে থাকেন কি? না, আমরা কোনো ধরনের মানে আমাদের কালি আছে, এখানে নির্দিষ্ট একটা কালি, এই কালিটা ইউজ করি। সেটা হলো আমরা এখানে একটা স্টিকার ব্যবহার করি, ওই স্টিকারে একটা ইঙ্ক আছে, সেই ইঙ্কটা আমরা ব্যবহার করি, আর অন্য ধরনের কোনো কালার আমরা ব্যবহার করি না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমরা আছি কাট প্যানেল থেকে আছে। স্যার আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম, আমি কাটিং এ কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। জি স্যার, আপনারা কাট প্যানেল চেকটা কিভাবে করেন এবং এটার প্রসিডিউরটা কি যদি বলে আছি? আমাদের কাট প্যানেল চেকের যে প্রসিডিউর সেটা হলো, আমরা একটা কস প্রথমে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমার লেবেলিং স্টিকার আছে, লেবেলিং স্টিকারে আমার ডিটেলস আছে একটা পার্টের এগেনস্টে, যেমন এটা ফ্রন্ট পার্ট, এটা কাটিং নম্বর 32, টেবিল 1 নম্বর টেবিলে কাটিং হয়েছে, এটা কালারের নামও মেনশন আছে, এবং পার্ট হলো ফ্রন্ট পার্ট। আমি যখন ফার্স্ট 100% চেক করি, আমরা এভাবে 100% চেক হয় আমাদের পিস টু পিস। যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে এই ডিফেক্টের পরিবর্তে আমরা এই কোর্সের ভিতরেই মাইনাস করে দিই। দেখা যায় এই স্টিকারটা আমি তুললাম, সিরিয়ালটা ঠিক থাকলো, আবার নিচ থেকে আরেকটা পার্ট দিয়ে ওকে পার্টের আমি এখানে রাখলাম, আর রিজেক্ট পার্টটা বাদ দিয়ে দিলাম। তাহলে হলো কি, আমার শেডিং হলো না। অন্য কোর্স থেকে নিলে আমার দেখা যায় হোয়াইট কালার, ওটা একটু শেড ভেরিয়েশন আসবে, ওই শেডটা মেনটেন হবে না। এই কারণে আমরা কোর্সেই মাইনাস করে দিই। এই কোর্সের মধ্যে আমার ওটা প্রসিডিউর হলো কোর্সের ভিতরে মাইনাস করা। এটা যদি আমি অন্য কোর্স থেকে নিতে যাই, শেডিং হবে, তখন বাইরে এটা আমার রিজেক্ট করে দিবে, ফাইনালি যা শিপমেন্টে ফেল হবে। এই ক্ষেত্রে আমরা কোর্সেই মাইনাস করি, আমাদের এখানে রিকার্ড হয় না। এটাই আমাদের প্রসিডিউর, এবং 100% কাট প্যানেল চেক করি আমরা। আপনাকে ধন্যবাদ। আমরা এখন
এখন আছে বান্ডেলিং সেকশনে। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ ফেরদৌস। আচ্ছা, আপনি এখানে কি পদে আছেন? বান্ডেলিং ম্যানেজার। আপনার বান্ডেলিং করার জন্য ফেব্রিকটা কোথা থেকে নিয়ে আসেন? কোয়ালিটি চেক থেকে নিয়ে কোয়ালিটি চেক থেকে। আচ্ছা, বান্ডেলিং যখন এখানে ফেব্রিক আসে, যদি বান্ডেলের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কিভাবে সংশোধন করে থাকেন? আমরা বান্ডেল কাট দেখি, এই যদি ভুল পাই তাহলে ভুল সংশোধন করি। আচ্ছা, নরমালি কি ভুল হতে পারে? বান্ডেল স্টিকার ভুল হতে পারে, সাইজ ভুল হতে পারে, এমনকি বান্ডেল কাট ভুল হতে পারে। আচ্ছা, আর এটা সংশোধন করেন কিভাবে? আমরা এই যে বান্ডেল কাট আছে এর কাছে যাই ঠিক করে নেই। এটার পরে যদি স্টিকার ভুল হয় পরে স্টিকার ম্যানটা দেয় না, স্টিকার মারাই, সাইজ ঠিক করাই, ওনারা স্টিকার চেঞ্জ করে দেয়। ওনারা স্টিকার চেঞ্জ করে দেয়। আর হচ্ছে বান্ডেলিং করার পর আপনার এই ফেব্রিকটা কোথায় পাঠিয়ে দেন? বান্ডেলিং করার পরে বান্ডেলটা স্টোর অফিসে পাঠাই দিই। স্টোর অফিসে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি এখন আছি র্যাকিং সেকশনে। আপনার নামটি এবং পরিচয়টা যদি দিতেন। আমার নাম মোহাম্মদ আবেল মিয়া, স্টোর সুপারভাইজার। আচ্ছা, স্টোর সুপারভাইজার। এখানে র্যাকিংটা মূলত কিভাবে করা হয়? র্যাকিংটা হচ্ছে আমাদের এ আছে, বি আছে, সি আছে, তিনটা অপশন আছে। এখন আমরা একটা মাল যদি আমার 3000 মাল হয়, যে 3000 মাল হয়, আমার র্যাক তো 3টা লাগবে আর কি। তখন আমি এখানে কিছু রাখলাম, তার পরবর্তী কিছু রাখলাম, রাইখা আমার লোকেশন মেনটেন করা হয়, খাতা মেনটেন করা হয়। যখন সুইং এর ডেলিভারি, যখন সুইং এর লোকজন আসে তখন আমার ওই লোকেশন অনুযায়ী মাল ওরা বুঝে নেয়, নিয়ে আবার চলে যায় সুইং সেকশন। তার মানে এটা যাচ্ছে হচ্ছে সুইং সেকশনে যখন ফ্যাব্রিকটা হয়ে যাচ্ছে বান্ডিং। বান্ডিং। That's all from my side.